ভাবি, মনটা বড্ড খারাপ, কিছুই ভালো লাগছে না। যাই করছি তাতেই লস খাচ্ছি, জানি না সংসার কেমন করে চালাবো। ভাবি ধৈর্য ধরো, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। উপরওয়ালা কারো দুঃখ চিরকাল রাখেন না। আমাদেরও তো অনেক কষ্ট ছিল কিছুদিন আগে, এখন উপরওয়ালার ইচ্ছায় সব কষ্ট দূর হয়ে গিয়েছে। উপরওয়ালার কাছে তো সবসময় প্রার্থনা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। যাই হোক, উনি গেছেন মাঠে কিছু মরিচ বেগুন আনতে, ফিরলে তবে রান্না করব। চাল তো তোমার কাছ থেকে নিলাম, তুমি যদি চাল না দিতে তবে আজ না খেয়ে থাকতে হতো। এ কি, গরুটা এমন করে ডাকছে কেন? কি হলো? কলসটা রেখে গিয়ে দেখি তো। এমন করে তো গরু ডাকে না কখনো। এ কি, গোয়াল ঘরে সাপ কেমন করে এলো? কে আছো? বাঁচাও! কে আছো? আমার সর্বনাশ হয়ে গেল, গরুটাকে সাপে কামড় দিয়েছি। রাবেয়ার চিৎকারে সাপ সেখান থেকে পালিয়ে যায়। গিন্নি, কি হয়েছে? গরু এমন ছটফট কেন করছে? সাপ এসে গরুটাকে কামড় দিয়েছি, কি করব বুঝতে পারছি না। মনে হচ্ছে গরুটা মারা গেছে, আর তো ছটফট করছে না। তাই তো, গরুটা মারা গেছে। হায় সৃষ্টিকর্তা, আর কত ধৈর্য ধরতে বলছো? এভাবে তো আর পারছি না, একে একে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? মা, আমাদের জমির সবজিও সব পচে গিয়েছে। বাবা মন খারাপ করে বাড়ি এসে দেখে গরু মারা গিয়েছে। উপরওয়ালা, তুমি এই বিপদ থেকে আমাদের রক্ষা করো, আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করো। গিন্নি, চিন্তা করে আর কি করব? তুমি তোমার কাজ করো, আমি গরুটা মাটিতে পুঁতে ফেলি। মা, রাত তো অনেক হলো, সারাদিন কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে আমার। তোরা হাত মুখ ধুয়ে বস, আমি খাবার দিচ্ছি। এ কি গিন্নি, শুধু মরিচ? শুকনো ভাত কি মরিচ দিয়ে খাওয়া যায়? কি আর করার, উপরওয়ালা এটাই কপালে লিখে রেখেছেন বোধ হয়। রোজ রোজ মরিচ দিয়ে খেতে হবে? আমি আজ মরিচ দিয়ে খাবো না। এখন মরিচ দিয়ে ভাত খেলে আমার পেটের ভিতর জ্বলে। মা, কাল ঠিক কাজ খুঁজে বাজার করে আনবো। আজ তুই ভাতের সাথে পানি মিশিয়ে মরিচটা খেয়ে নে। তোমরাই খাও, আজ আমি খাবো না, ঘুমাতে গেলাম আমি। ধুর, ভালো লাগে না, কবে যে দুটো পেট ভরে ভাত খেতে পারবো। রূপা রাগ করে না খেয়ে ঘুমাতে চলে যায়। রাবেয়া ও শাহন কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়ে। গিন্নি, আমি বাইরে যাচ্ছি, গিয়ে দেখি কোথাও কোনো কাজ পাই নাকি। মেয়েটা কাল সারাদিন না খেয়ে আছে, ওর যে শরীর খারাপ করবে। কোথায় যাচ্ছ শাহন ভাই? বেশ কিছুদিন তোমার দেখা পাচ্ছি না, শরীর খারাপ নাকি? না ভাই, তবে মনটা খুব খারাপ। জমিদার মশাই আমাকে কাজে নিবে না বলেছে। এদিকে বাড়িতে কিছু হাঁস পুষেছিলাম, সেগুলোও পশু মারা গেল। কাল আবার একটা গরু মারা গেল। এদিকে চাল ডাল কিছু নেই ঘরে। মেয়েটা কাল সারাদিন না খেয়ে আছে। আরে ভাই, কষ্ট পেও না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, 2-1 দিনের ভেতর শোধ দিয়ে দিও। আজকের দিনটা হয়ে যাবে এই টাকায়। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তবে আমি দেখি কাজ পাই নাকি, যদি পাই তবে তোমার টাকা দিয়ে দিব। কোথাও তো কাজ খুঁজে পেলাম না, কি আর করার। তবে এই টাকা দিয়ে আজকে দিনটা চালিয়ে নেই, বাজারের দিকে যাই। ভাই, আমাকে এই টাকার ভিতরে কিছু চাল ডাল আর 2টো ডিম দিন। ডিম দেখলে মেয়েটা বড্ড খুশি হবে। দাঁড়ান ভাই, দিচ্ছি। এই নিন, 2 টাকা বেঁচেছে আপনার। ধন্যবাদ ভাই, আজ তবে আমি আসি। ভাই, সবই তো বুঝলাম, তবে আমার বাকি টাকা কবে শোধ দেবেন? অনেকদিন তো হয়ে গেছে আমার কাছ থেকে বাকি নিয়েছেন। মানবতার খাতিরে বাজারগুলো দিলাম। এরপর যেদিন আসবেন সাথে করে আমার টাকা নিয়ে আসবেন, না হলে কিন্তু যে টাকা আনবেন তা রেখে দিব। আসলে ভাই একটু বিপদে পড়েছি তো, আমি কাজ করে আপনার টাকা ঠিক শোধ করে দেব। কিছুদিন সময় দিন আমাকে। অত কিছু বুঝি না বাপু, আমি তো এই টাকার উপরেই সংসার চালাই। আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিবেন। এখন আসুন।
হাই হাই, এটা আমার কি হলো? সব চাল ডাল ডিম যে নষ্ট হয়ে গেল। তবে আজও কি আমি মেয়েটার সামনে দুটো ভাত দিতে পারবো না? বাড়িতে যে কি বলবো, মেয়েটার সামনে বা কেমন করে মুখ দেখাবো? না, আমি বাড়িতে যাব না, যেদিকে দু চোখ চায় চলে যাব। আমি তো জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, এদিকে সন্ধ্যা হতে চললো। যদি জঙ্গলি জানোয়ারের পেটে চলে যাই আমি, তবে বউ মেয়ে তো না খেয়ে মরবে। এভাবে আমার চলে আসা ঠিক হয়নি। কি আর করব, বাড়িতেই যাই। একটা কোঠার পড়ে আছে, কেউ মনে হয় ফেলে গিয়েছে। এক কাজ করি, কোঠারটা নিয়ে কিছু কাঠ কাটি, কাঠ বিক্রি করতে কিছু পয়সা পাবো, সেই টাকা দিয়ে না হয় বাজার করব। কাঠগুলো বিক্রি করে অল্প কিছু টাকা পায় সে। সেই কোন সকালে গিয়েছো আর এখন বাড়ি ফিরছো? সারাটা দিন কি করছিলে? এদিকে মেয়েটা না খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, কি করব বুঝতে পারছি না। কিছুদিন আগেও সবকিছু ঠিক ছিল, জানি না কি অন্যায় করেছি যে উপরওয়ালা এত শাস্তি দিচ্ছেন। যাই হোক, এই নাও, জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে অল্প কিছু বাজার করেছি, মেয়েটার হয়ে যাবে। তুমি মেয়েটার কাছে বসে থাকো, দেখো কখন জ্ঞান ফিরে, আমি রান্নাটা সেরে নেই। আমি যে উঠতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। ওঠ মা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। দেখ, তোর বাবা আজ ডাল কিনে এনেছে। মনে হচ্ছে মুরগির কিছু হয়েছে। আমি গিয়ে দেখে আসছি, তোমরা এখানেই থাকো। শাহন মুরগির খামারের কাছে গিয়ে দেখে কিছু মুরগি মারা গেছে আর কিছু ছটফট করছে। হায় হায়, গিন্নি দেখে যাও, খামারের সব মুরগি মারা যাচ্ছে। কিছুক্ষণ আগেও তো সব ঠিক ছিল, কি হলো এদের? আমি তো খাবার দিয়ে গেলাম তুমি আসার একটু আগে। এই মুরগিগুলো যে আমার শেষ ভরসা ছিল। মনে করেছিলাম মুরগির ডিম দিলে সেটা বিক্রি করলে আমার অভাব চলে যাবে, কিন্তু তার আমার কপালে সইল না। উপরওয়ালা, আর কত ধৈর্য ধরবো? জমিতে ধান সব পচে গেল, সবজিগুলো সব নষ্ট হয়ে গেল, গরু মারা গেল, মুরগিগুলোও সব মারা যাচ্ছে, কি করব আমরা? মা, তোদের কি খুব মন খারাপ? আসলে আমি এসেছিলাম একটু ভিক্ষা চাইতে, যদি আমাকে কিছু ভিক্ষা দিতি। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো ভিক্ষা নেই বুড়িমা, আমরা যে বড্ড অসহায়। আমি তোদের সব কথা শুনেছি মা, ধৈর্য ধর, দেখবি একদিন ঠিক ফল পাবি। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, কষ্ট পাস না। বুড়িমা, আমার কাছে একটা পেয়ারা আছে, তুমি সেটা নিয়ে যেতে পারো। বাড়িতে এসে ফিরে যাচ্ছ, এটা কেমন দেখায়? তুই খুব ভালো মেয়ে, উপরওয়ালার কাছে দোয়া করি তোদের সব দুঃখ কষ্ট যেন খুব তাড়াতাড়ি দূর করে দেন। আমি আসি তবে। কেটে যায় আরো কয়েকদিন। শাহন জঙ্গল থেকে কাঠ কেটে কোনো রকম সংসার চালায়, খেয়ে না খেয়ে তাদের দিন কাটে। গিন্নি, এভাবে যা আর চলতে পারছি না। জঙ্গল আর তেমন ভালো কাঠও পাওয়া যাচ্ছে না। সারাদিন কাঠ কেটে কাঠ বিক্রি করি, কিন্তু তেমন টাকা পাই না। বাবা, আজ আমিও তোমার সাথে জঙ্গলে যাব। অনেকদিন মাংস খাইনি, তুমি কাঠ কাটবে আর আমি শিকার করব। কিন্তু মা, এত দূর হেঁটে যেতে কষ্ট হবে তোর। আমি অত কিছু শুনতে চাচ্ছি না, তাহলে তুমি মাংস কিনে আনো বাজার থেকে। আমরা যে গরিব, আমাদের কি আর মাংস খাওয়া সাজে? তা তুই যখন যেতে চাইছিস তখন চল। শাহন তার কুঠার আর রূপা শিকারের জিনিস নিয়ে জঙ্গলে চলে আসি। ওই দেখো একটা পুকুর, তুমি এখানে কাঠ কাটো, আমি পুকুর পাড়ে দেখে আসি কোনো শিকার পাই নাকি। সাবধানে যাস মা, বেশি দূর যাস না যেন। পুকুরে কি সুন্দর বন্য হাঁস, এই হাঁস একটা শিকার করতে পারলে আজ মাংস খেতে পারবো। এত কষ্ট করে আমি বন্য হাঁস শিকার করলাম, আর সেটা পানিতে পড়ে গেল। এখন কি করি? ওইটা একটা বড় লাঠি, লাঠিটা দিয়ে হাঁসটা এগিয়ে আনি। বাঁচাও, কে আছো? বাঁচাও, মরে গেলাম।
মেয়েটার আবার কি হলো? পানিতে পড়ে গেল না তো? দেখি তো। শাহন পুকুর পাড়ে গিয়ে দেখে রূপা পানিতে পড়ে ছটফট করছে। সে আর দেরি না করে রূপাকে অনেক কষ্টে পানি থেকে তোলে। মা, কথা বল। কথা কেন বলছিস না? তুই যে আমাদের বেঁচে থাকার অবলম্বন। তোর কিছু হলে আমরা যে বেঁচে থেকেও মরে যাব। কথা বল মা, কথা বল। ওই সময় রুমি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। শাহনের চিৎকার শুনে সে এগিয়ে আসে। আরে ভাই, তুমি এমন করে কাঁদছো কেন মেয়েকে জড়িয়ে ধরে? পানিতে পড়ে গিয়েছিল, কিন্তু এখন আর কথা বলছে না। মেয়েটার পেটে চাপ দাও, পেট থেকে পানি বেরিয়ে গেলে দেখবে ও সুস্থ হয়ে যাবে, কথা বলবে। সত্যি কি আমার মেয়ে সুস্থ হয়ে যাবে? ওকে ছাড়া যে আমি বেঁচে থাকতে পারবো না। শান্ত হও ভাই, আগে মেয়েটাকে বাঁচাতে হবে, তারপর তোমার সব কথা শুনবো। আমি বেঁচে আছি? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, মনে করেছিলাম আমি পৃথিবী ছেড়ে চলে গিয়েছি। তুই কিভাবে পানিতে পড়লি? আমার তো মাথাটাই কাজ করছিল না। আর কিছু সময় তুই কথা না বললে তো আমি পাগল হয়ে যেতাম। উপরওয়ালা অবশেষে তোকে আমার কাছে ফিরিয়ে দিল। উনি কে? ওনাকে চিনি বলে তো মনে হচ্ছে না। ওনার জন্যই তুই আজকে বেঁচে আছিস মা। যাই হোক, তোমরা এই গভীর জঙ্গলে কেন এসেছো? তাও আবার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে? আসলে ভাই, আমি খুবই গরিব মানুষ। সারাদিন কাজ করে কোনো রকম একবেলা খেয়ে দিন কাটাই, কিন্তু আজ কিছুদিন কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আমাদের মুরগি ছিল, মুরগি মারা গেল। গরু ছিল, গরুটাও সাপের কামড় খেয়ে মরলো। মাঠের ফসলও সব নষ্ট হয়ে গেছে। আজ কিছুদিন যাবৎ জঙ্গলে আসছি কাঠ কাটতে, এতে কোনো রকমের জাল লবণ দিয়ে একবেলা ভাত খেতে পারি। মেয়েটা জিদ ধরেছিল বন্য হাঁস মুরগি পাখি শিকার করবে মাংস খাওয়ার জন্য। সব বুঝতে পেরেছি, তোমাদের কথা শুনে খুব খারাপ লাগছে। আমার শহরে অনেক বড় কাপড়ের ব্যবসা, টাকা পয়সার কোনো অভাব নেই। পাশে দুটো গরুর গাড়ি ভর্তি কাপড়। আমি তোমাকে কিছু কাপড় দিচ্ছি, সেটা দিয়ে ব্যবসা শুরু করো। এ তো অনেক টাকার কাপড়। নতুন ব্যবসা শুরু করতে গেলে এর কমে হয় না। উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া। জীবনে এই প্রথম কোনো ভালো কাজ করেছি। এবার দেখবে তোমাদের সব অভাব চলে যাবে। আপনি অনেক ভালো চাচা, আমাদের অনেক বড় উপকার করলেন। আজ আসি ভাই, উপরওয়ালা চাইলে আবার দেখা হবে। আর দেরি না করে চলো আমরাও বাড়ি ফিরি। হ্যাঁ মা, চল। বাড়িতে গিয়ে আবার কাপড়গুলো বিক্রি করতে যেতে হবে। তোমরা এত কাপড় কোথায় পেলে? সব তো দেখি নতুন কাপড়, বেশ সুন্দর দেখতে কাপড়গুলো। এক অচিন্ত ভাই দিয়েছে, বলেছে কাপড়গুলো দিয়ে নতুন করে ব্যবসা শুরু করতে। আমি কাপড়গুলো বিক্রি করে আসি। দেখি উপরওয়ালা কপালে কি লিখে রেখেছেন। উপরওয়ালা ওই মহান লোকটার যেন অনেক ভালো করেন। তুমি আর দেরি করো না, কাপড়গুলো বিক্রি করতে বেরিয়ে পড়ো। শাহন তার বানানো ঠেলা গাড়ি নিয়ে কাপড় বিক্রি করতে বেরিয়ে পড়ে, কিন্তু প্রথম দিকে তার একটাও কাপড় বিক্রি হয় না। এতে শাহন হতাশ হয়ে পড়ে। তবে কি এই কাপড়গুলো আমি বিক্রি করতে পারবো না? হায় সৃষ্টিকর্তা, আর নিরাশ করো না, একটা ব্যবস্থা করে দাও। আর একটু চেষ্টা করি। কাপড় নেবেন? কাপড়, নরম সুন্দর মলিন কাপড়, দেখতে যেমন সুন্দর পরতেও তেমন আরাম। ভাই, সত্যি তো আপনার কাছে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে। এখান থেকে আমার জন্য 3টা শাড়ি ও 2টো জামা দিন তো। দিচ্ছি ভাবি। শাহন লিপিকে তার পছন্দের কাপড় দেয়। দেখতে দেখতে শাহনের সব কাপড় বিক্রি হয়ে যায়। অনেক টাকা লাভ করে সে আনন্দে বাড়ি ফিরে আসে। গিন্নি, কোথায় তুমি? একটা সুখবর আছে, আমার সব কাপড় বিক্রি হয়ে গেছে, অনেক টাকা লাভও হয়েছে। সত্যি বলছো তুমি? এবার আমাদের আর কোনো কিছুর অভাব হবে না। সত্যি কথা বলছিস মা? এই টাকা দিয়ে আমি কালই যাব শহরে নতুন কাপড় কিনতে, তোর জন্য মাংস কিনে আনবো। পরের দিন সকালে শাহন চলে যায় শহরে। বিক্রি করার জন্য সে অনেকগুলো পোশাক কিনে গরুর গাড়িতে করে বাড়ি ফিরে। কাপড়ের ব্যবসা করে কিছুদিনের ভেতর শাহন বেশ লাভবান হয়। আমাদের বাড়িটা অনেক সুন্দর হয়েছে। এই সবই উপরওয়ালার রহমত মা।
আর ওই ভাইটার উসিলায় আজ আমি এতদূর আসতে পেরেছি। আমরা কত ধৈর্য ধরেছি, উপরওয়ালা তার ফল আমাকে নিজ হাতে দিয়েছেন। আমরা অন্যদের সাহায্য করব, যাতে কেউ আমাদের মতো কষ্ট না পায়। উপরওয়ালা সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা দিক।